পিলখানা কমিশনের একদম সুস্পষ্ট যদি প্রতিবেদনটা আসে, এখানে সেনাবাহিনীর অনেক কর্মকর্তা ফেঁসে যাবেন। যদি গুম কমিশনেরটাও আসে তাহলে ফেঁসে যাবেন। কিন্তু এটা কি পুরো বাংলাদেশের সমস্ত সেনাবাহিনীর কর্মকর্তা? না। তো আমাদের বক্তব্যটা খুবই স্পেসিফিক যে যেই সেনাবাহিনী জনতার পক্ষে দাঁড়িয়েছিল বা দাঁড়াতে বাধ্য হয়েছিল, এখন যদি আর একটা 111-এর মতো পায়তারা তাদেরকে দিয়ে কেউ করায়, আর করালে অবশ্যই এটা ভারতীয় আধিপত্যবাদ করাবে, এটা আমরা জানি। কারণ ভারতীয় আধিপত্যবাদের এখনো শক্তিটা সেনাবাহিনীর মধ্যে একদম আগের মতোই আছে, এটা আমরা কিছু করতে পারি নাই। সেই প্রেক্ষাপটে বলেছি, তারা যদি এই প্রচণ্ড জনমতের বিরুদ্ধে গিয়ে যদি ওরকম একটা 111 করতে চায়, আর এই 111-কে মানুষ একদম ভারতীয় আধিপত্যবাদের সরাসরি আগ্রাসন হিসেবে মনে করবে, তাহলে জনগণ ক্যান্টনমেন্টে ইট খুলে নিয়ে আসবে। কিন্তু ফ্যাক্ট হলো যে এটা তারা যদি না করে, তাহলে সেই সেনাবাহিনীকে সম্মান করা, তাদেরকে প্রোটেক্ট করা, সেটা বাংলাদেশের সেনাবাহিনী জনগণের সবচেয়ে বড় দায়িত্ব। আর সেনাবাহিনীর প্রধান যেটা বলেছেন, আই থিঙ্ক এটা গত কয়েকদিন ধরে আমাদের এনসিপির কিছু ভাই বন্ধুরা, তারা কোট আনকোট সেনাবাহিনীর ব্যাপারে পলিটিক্যাল সায়েন্টিস্ট একটা অঙ্ক কষে বসছিল যে এই ফ্যাসিবাদের পতন হবে এই বাচ্চাদের হাতে। সবাই তো 24-এ নির্বাচনের পরে বলেছে আরো 5 বছর। কি ভীষণ ইমোশন থাকলে, সেদিনকে আমার সাথে একটা বাচ্চার দেখা হয়েছে, তার বাবা আমাদের সাথে দেখা করতে এসেছে, যে ও প্রথম দিন নামছে, ও 9-এ পড়ে, সারা জীবন গেম ছাড়া কিছু খেলে নাই, বন্ধুদের সাথেও আড্ডা দেয় না, কিন্তু এই রক্ত দেখে সে নামছিল, তার বাবা মা মনে করছে ও খুব খারাপ করে ফেলবে। পরের দিন রাত্রিরে ওরে দুধের সাথে ঘুমের ওষুধ খাওয়াই দিয়ে ওর ঘুম পাড়াই রাখছে। পরের দিন কি হয়েছে আপনি অবাক হবেন, এই বাচ্চা সে ঘুম থেকে উঠে তাকে বিকেল হয়েছে এবং তাকে মিছিলে যাইতে দেয় নাই। সে বাসায় বটি নিয়ে তারপরে বাপ মারে ধরছে, আমার উঠাও নাই কেন, সেই বটি নিয়ে তার বাবা তার সাথে রাস্তায় নামছে। এটা শুনেছি আমি। মানে যে ও যেহেতু নামবেই তাহলে আমি নামি, এগুলো কি প্র্যাকটিক্যাল ছিল? তাহলে এই ইমোশন, বাচ্চার চোখ ঝুলে যাচ্ছে, এখন পর্যন্ত বেওয়ারিশ কতগুলো লাশ আমরা শনাক্ত করতে পারি নাই। মানে আমি জানি যে আমরা এক সময় সঙ্গীহীন হয়ে যাব, আমাদের সাথে কেউ থাকবে না, আমরা সবাইকে হারাই ফেলবো, কিন্তু এতগুলো মানুষের জীবন চিরতরে অন্ধ পঙ্গু। হিব্রু ভাইটা আমি অনেকবার বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ থেকে নামাজ পড়ে বেরোচ্ছে, টিআরটি ওয়ার্ল্ড একটা ছেলেকে ইন্টারভিউ করবে জুলাইয়ের আহত, তা আমাকে দেখে ওনারা কথা বলতেছে, তখন ছেলেটা শুনতেছে যে আমি এসছি, ও কোরআনের হাফেজ, মনে হয় 21 না 22 বছরের, 2 চোখ চিরতরে হারাই গেছে, আলো ফিরবে না। তো আমার কাঁধে হাত রেখে বললো কি যে হাদি ভাই, আমার সপ্তাহখানেকের জন্য আমার একটা চোখে একটু আলো ফিরিয়ে দেওয়া যায়? আমি বললাম ভাই 1 সপ্তাহের জন্য কেন? বললো ভাই অন্তত আমার মারে আমার খুব একবার দেখতে মন চাই, আমার মা আমার অনেক নিষেধ করছিল অন্তরণে যাইতে, আমি ফিরে আসার সময় মারে দেখি নাই, আমার একটাবার মন চায় আমার মারে দেখি। তো যারা হাজার হাজার কোটি টাকা পাচার করে বিদেশ চলে গেছে, টিস্যুর ব্যবস্থা করেন। সরি ভাই, প্লিজ টেক ইউর টাইম। ছিলই, যার সন্তান আয়নাঘরে যায় নাই, গুম হয় নাই, খুন হয় নাই। গতকালকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে একজন ডাক্তার সাক্ষী দিয়েছেন, উনি তো আর কোনো দলের না, নিউরোসায়েন্স হসপিটালের। উনি বলছেন এই জুলাই গণ অভ্যুত্থানে নিউরোসায়েন্সে যতজন ভর্তি হয়েছেন তার 167 জনের মাথায় কোনো খুলি ছিল না। কিবরিয়া ভাই, আই রিপিট, গতকালকের পত্রিকা খুলে দেখেন, আপনি চোখ বন্ধ করে ভাবেন এটা আপনার ভাইয়ের রিপোর্ট, আপনার সন্তান, আপনার বাবা মা, যে 167 জনের মাথায় কোনো খুলি ছিল না। আমার বাসার সামনে আমি 8-এর বাচ্চার জানাজা পড়েছি, এবং আমার একটা বিখ্যাত গান যেটা এই জুলাইয়ের পরে প্রচুর মানুষ শুনেছে, লাল জুলাই নামে, নাট্য পরিচালক বান্নাবাই মেক করেছেন এবং রাহাত শান্তনুভাই গিয়েছেন। এই গানটা আমি শুধু একদম রক্তের মধ্যে দাঁড়াই লিখছিলাম, আমার দিয়া শান্তনু ভাই লেখাইছিলেন র‍্যাপ। তো এইটার মধ্যে আমি এভাবে ছিল যে মানে আমার সামনে বসে একজনের চোখ উপড়ে যাচ্ছে, যে চোখ এরকম চেপে ধরছেন, গল গল করে রক্ত পড়ছে, সে মিছিল থেকে সরছে না। কিবরিয়া ভাই, যে আপনাকে এটা বলেছে কি আপনার অন্য কোথাও শোতে বলেছি, ইলিয়াস আলী ভাই বিএনপির, ওনার লাশটা যখন মানে চিরে মধ্যে পাথর দিয়ে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে, ঠিক তারপরেই হাসিনা ইলিয়াস আলী ভাইয়ের স্ত্রী এবং তার সন্তানকে পাশে বসিয়ে সান্ত্বনা দিচ্ছেন। তো হয় কি, যার সন্তান গুম হয় নাই, খুন হয় নাই, তার লাইফ তো ভালোই ছিল। যারা পাচার করেছে, এখন এই যে আগেই ভালো ছিলাম, এদেরকে আমি শুধু একটা বলি যে ট্রায়াল হলো আর্টিফিশিয়ালি হলেও এদের কাউরি 1 ঘন্টার জন্য ওরকম একটা আয়নাঘরে যদি রাখা যায়, অথবা তার সন্তানকে, তার বাবা মাকে। প্রফেসর ইউনূস যেদিন প্রথম আয়নাঘর ভিজিট করলেন, ওদিন একটা বাচ্চা মেয়ে গেছিল তার সাথে, সেই বাচ্চা মেয়েটা পর ইন্টারভিউতে বলতেছে ওর মাকে যখন আয়নাঘরে নিয়ে আসছে তখন ও খুব ছোট, ওরেও নিয়ে আসছে সাথে, ওর মা অনেক ভারী। তো ওর মাকে মারতে মারতে এমন অবস্থা হয়েছে, তো ও বলছে যে আমার মার একটু পানি দেন। এরপরে এমন লাথি মারছে,
ওর মা ওর সামনে বাথরুম করে ফেলছে, নড়তে পারতেছে না। একটা মেয়ে বলতেছে যে তাকে আয়নাঘরে নেওয়ার পর তার পিরিয়ড হয়ে গেছে মায়ের চোটে, তারপরে বলছে আমাকে প্যাড দেন, হো হো করে হাসতেছে। আপনি ভাবেন যে আপনার বোন আপনার, এবং সব থেকে ভয়াবহ এই যে আলেপ আয়নাঘরের একজনকে ধরেছে, আয়নাঘরে নিয়েছে, তাকে জঙ্গি হিসেবে তার জবানবন্দি নেবে, কিন্তু সে দিচ্ছে না। তাকে জঙ্গি হিসেবে জবানবন্দি নেয়ার জন্য তার স্ত্রীকে ধরে নিচ্ছে তার সামনে। আপনি চক্ষু বন্ধ করে ভাবেন যে তার স্ত্রী তখন রোজাদার স্ত্রীকে সে যাতে স্বীকারোক্তি দেয় যে এখানে জঙ্গিপনা আছে আর সে জঙ্গি কার্যক্রমের সাথে জড়িত। ভাই, এই কথাগুলো যারা বলে আর্টিফিশিয়ালি হলো, দুনিয়ার যে মানুষটা ডাকাত তারও তো সন্তান আছে। কমপ্লেক্সিটি ছিল, তো আমি তো রামপুরে ছিলাম, একদম প্রতিদিনই মানে ওখানে একটা ভূমিকা রাখার যেহেতু আল্লাহ তৌফিক দিয়েছিল, তো কারোর কথাই যখন শুনছিলাম না, তখন আমার মনে আছে যে আমার ভাই আমার বোনের বাসা, সবার বাসা কাছাকাছি। তো আমার ওয়াইফকে বলছিলাম, শুনছিলাম অন্য রুমে, যে ও বাসায় ঢুকলে আমার ফোন দিবা, আমি বাইরে থেকে তালা মেরে দিয়ে যাব। তো তখন দুটো কথা খুব মনে আছে। আমার ওয়াইফ একবারও নিষেধ করে নাই, কারণ জানছিল যে এই কাজটাই আমি জন্মের পর থেকে করতে চেয়েছিলাম, ইনসাফের লড়াইটা। তো আমাকে এখন থামালে আসলে পারবে না, এটাও জানতো, আমার পরিবারও জানতো, কিন্তু তাদের তো আসলে ভাই, বিশেষ করে আমার যখন এখন দুনিয়া একটা বাচ্চা আসবে, তখন আমার ভাই একবার আমাকে বলছিল যে এই বাচ্চাটার কথা তো চিন্তা করা দরকার তোর। তখন আমি দুটো কথা বলছিলাম, একটা হচ্ছে যে এখন পর্যন্ত যেই বাবারা রাস্তায় শহীদ হয়েছে তাদেরও তো বাচ্চা আছে, এমন তো না ওরা দুনিয়া এমনি এমনি আসছে, তাদেরকে যেরকম আল্লাহ দেখবে ওরও আল্লাহই দেখবে। আর একবার তখন আমি শুনতে পাচ্ছিলাম যে আমার ওয়াইফকে বলতেছিল যে ও বাসায় ঢুকলে বলবা যে আমি বাইরে থেকে লক করে যাব। তখন আমার মনে আছে, আমি যখন বুঝতে পারছিলাম যে এরকমটা করতে পারে, তা আমার বাসার ছাদে পাশ থেকে অন্য পাশ থেকে বের হওয়া যায়, তাই আমি বলছিলাম যে যদি সত্যি এইটা করো, যদি আমি 7 তালা দিয়ে লাভ দিয়ে পড়ি, তখন তোমরা কি করবো, আমার বাঁচাইতে পারবা? তো আমার মা খুব মনে আছে যে আমি এমনিতেই ভাই, আমি তো সবার ছোট, আর এমনিতেই ছোটবেলা থেকে আমি ভীষণ মানে একদম মায়ের সাথে থাকা আর কি। এখন আমি মানে বাড়ি গেলে মার কাছেই ঘুমাই। তো মা তো কান্নাকাটি করছিলই, তখন মা একটা কথা বলছিল যে এমনি মরে যায় কিন্তু ওইরকম মানে হতাহত অবস্থা। তখন আমি বলতেছিলাম, মা, কেউ যদি রুমে এসির মধ্যে মারা যায় আর কাউরি একদম গুলি করে মেরে ফেললো, মানে কবরেই তো যাবে। আর ব্যাপারটা তো এমন না যে এসির মধ্যে মারা গেল তার মৃত্যু কষ্ট কম, বরং জীবনে তো পাপ আমাদের সবারই আছে। হয়তো আমার প্রচন্ড পাপ থাকা সত্ত্বেও আমি একটা ইনসাফের পক্ষে দাঁড়ানোর কারণে আমার এই মৃত্যুর মধ্য দিয়ে আল্লাহ তোমার মাফ করে দিতে পারে, এটুকু তো ন্যূনতম প্রত্যাশা আমাদের থাকা দরকার। তো আমার মনে আছে যে হ্যাঁ, আর আমি যে কারণে ওই সময় এভাবে করতে পেরেছিলাম, সেটা হলো ওই যেই রক্তের মধ্য দিয়ে, আমি এটা অনেকবার বলেছি যে আমার পাশে কিভাবে একটা ছেলে শহীদ হচ্ছিল, আমি মিছিল দিচ্ছিলাম, আমরা এরকম করে, তো আমার পাশে একটা ছেলে ছিল, আমার চেয়েও বয়স কম, ওর পরনে একটা মাস্ক ছিল, হাতে লাঠি ছিল, এটা আমি অনেক শোতে বলেছি। তো হঠাৎ করে দেখি ও আমার মনে হয় একটু দূরে ছিল, লুটিয়ে পড়েছে, ওর পুরো মুখে মাস্কটা, হাতটা দুভাবে এবার ছড়ানো, রাস্তার মাঝখানে গল গল করে রক্ত ড্রেনের দিকে চলে যাচ্ছে। এবং এটা গুলিটা নিচ থেকে আসে না, হয়তো কোনো ছাদ থেকে বা স্নাইপার শুট, কারণ নিচ থেকে আসলে তো আমাদের গায়ে লাগতো। তো তখন আমার মনে আছে যে আমি আসলে কি করব, মানুষ আছে না কিছুক্ষণের জন্য কোনো সিদ্ধান্ত নিতে পারে না যে আমি ওর কাছে যাব নাকি আমি পিছনে ফিরবো, আমি একদম স্থির হয়ে দাঁড়াইছিলাম। তখন আমার যারা আরো সাথে ছিল টেনে পরে দূরে নিয়ে গেছে। ওইটার পরে আমার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে যে ও তো আমার একটু পাশে ছিল, ওইগুলিটা তো আমার মাথায় আসতে পারতো। ও যে এখানে শহীদ হলো, ওর বাবা মা ভাই বোন দুনিয়ার সব আছে, কিন্তু আল্লাহ যে ওরে নিয়ে গেল আর আমারে রেখে গেল, এর মানে আমার কিছু কাজ আছে, এই লড়াইটা আমার জারি রাখতে হবে। হ্যাঁ, আমি খুব গ্রেটফুল যে আমার মতো পরিবার দুনিয়া আল্লাহ খুব কম মানুষকে দিচ্ছে। আছে না যে আল্লাহ অনেক দিক থেকে রহমত করে, কিন্তু কিভাবে আমি জানি না। আমার একটাই কখনো বলি নাই, আমি ছোটবেলা থেকে ভীষণ অসুস্থ, ভীষণ। আমার এখন পর্যন্ত আমি একটা ক্রনিক ডিজিজ সাফার করি, সবসময় ট্রিটমেন্টে আছি। তো আমার মা, আমি তো হোস্টেলে থেকে পড়তাম, আমরা সব ভাই বোন হোস্টেলে থেকে দূরে, তো আমার পাশের জেলায় ছিল, প্রতি সপ্তাহে একদিনের জন্য বাড়িতে আসতাম। আমার অসুস্থতা এমন ছিল যে প্রতি 2-3 মাসে আমার বাড়ির সবাই কান্নাকাটি করতে, এবার মনে হয় আমি মরে গেছি। ইন্টার পর্যন্ত এরকম কমন চলতো। বড় প্রতিষ্ঠানে পড়তাম, এই 15 দিন 20 দিন পরে এরকম অনেক অসুস্থ হয়ে যেতাম, বন্ধুরা বাড়ি দিয়ে যেত, মা 1 সপ্তাহ 10 দিন প্রচণ্ড কষ্ট করে সুস্থ করতো, এরপর আবার যেতাম। তা আমার এরকম খুব আজকে মনে পড়তেছে মায়ের এই কথা, আমার ওই ভাইটার কথা বলতে গিয়ে, যে আমি আসলে তো ইমোশনাল কেন হলাম। ওর মায়ের কথা বলবার পর তো আমার মায়ের কথা মনে হচ্ছিল যে এরকম অনেক রাত আমার শরীর অনেক খারাপ, তো আমার রাত 2টা-3টা কিভাবে ঘুম ভেঙে যেত। আমি দেখতাম যে আমার মুখের উপর বা আমার বুকে মানে মায়ের চোখের পানি, মা করতো কি রাত 2টা-3টে উঠে ওই যে তেল গরম করে আমার বুকে মাছতো আর দোয়া করতো, আর ওই যে মা কান্না করতো,
ওই চোখের পানি আমার মুখে, কখনো বুকে পড়ে আমার ঘুম ভেঙে যেত। তো এরপরে আমি লজ্জায় আর চোখ খুলতাম না, আমি এরকম শুয়ে থাকতাম। তো যদিও আমি এটা হাজারবার বলি যে আমার সমস্ত শক্তি, আমার স্পিরিট, এটা সব আব্বার থেকে পাওয়া। আমার দুনিয়ার সমস্ত এনার্জি, সাহস, শক্তি এটা আমার আব্বার কাছ থেকে পাওয়া। কিন্তু আমার এই জায়গাটা, তো এই জন্য যে বলা যে প্যারালালি একই সাথে এরকম পরিবার। আর একটা কথা, আমি ওদের কথা কোনোদিন কাউকে বলি না, আপনার মাধ্যমে বলি, আছে না অনেকের খুব ভালো পরিবার কিন্তু অত ভালো বন্ধু বান্ধব নাই। আল্লাহ প্যারালালি একটা মানুষকে এত বেশি রহমত দেয়, এটা আমার মতো আর দেখি না। এই জন্য আমি মনে করছি যে আমার অনেক বেশি দায়বদ্ধতা। বিশ্বাস করেন, প্রথমত হলো আমার পরিবার, দ্বিতীয়ত কোনো ছেলে বা মেয়ে তার শিক্ষকদের এত ভালোবাসা জীবনে পাইছে, এটা আমি আমার চেয়ে আর কাউরে দেখি নাই। মানে আমি অনুষ্ঠান উপস্থাপনা করব, অনেক বড় প্রোগ্রাম, আমার টিচারও ওখানে উপস্থাপক, আমি তার সাথে উপস্থাপনা করব। তার রুমে ঢুকছি, সে জানে আমি খাই নাই, খেতে গেলে প্রোগ্রাম দেরি হয়ে যাবে, সে প্লেটের অর্ধেক খাইছে, বাকি অর্ধেক বলে যে তাড়াতাড়ি খা, তারপর আমাদের স্টেজে যেতে হবে, এ পর্যন্ত। আর থার্ড যেটা, আমার বন্ধুরা, মানে আজকে না, এই অবস্থায় না, আমি যখন ছোটবেলা থেকে, বিশ্বাস করেন আমি যখন টুতে পড়ি, আমার বন্ধুরা যার পানের বরস ছিল, পানের বরস থেকে পান নিয়ে আমার মায়ের জন্য আসতো, বাসার সামনে দাঁড়াই থাকতো। আমার বন্ধুরা আমার পাইলে পাইলে বড় করছে এই পর্যন্ত। আমার প্রচুর বন্ধু ঢাকা মেডিকেলের, বুয়েটের, ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে, আমার যেই বন্ধুটা 3-4-এ আমার সাথে পড়ছে কিন্তু ড্রপ আউট, ও এখন মাছের বাজারে আমার এলাকায় মাছ বিক্রি করে, ছোট একটা দোকান আছে। আমার সবার সাথে আছে। এইটা আমার জীবনের অসম্ভব শুকরিয়া যে আমার পরিবার, আমার প্রতিষ্ঠান, আমার শিক্ষক, প্যারালালি আমার বন্ধুরা ছোটবেলা থেকে। গোপালগঞ্জে তো সবে আওয়ামী লীগ করে না, কিন্তু বাংলাদেশে যেটা হচ্ছে, প্রথমত আপনার মাধ্যমে বলি, এটার কোনো ব্যাখ্যা নাই, সেটা হচ্ছে গোপালগঞ্জের যারা আওয়ামী ফ্যাসিবাদের লোক না, দেশপ্রেমিক মানুষ, তারা যারা আহত হয়েছেন, আমি তাদের কাছে বিনয়ের সাথে দুঃখ প্রকাশ করছি যে আমি আপনাদের সন্তান, আপনারা প্লিজ দুঃখ নেবেন না। কারণ কোনো জেলার সাথে তো আমাদের কোনো ঘৃণার জায়গা নাই, এই ঘৃণার বিরুদ্ধেই তো আমাদের লড়াই, প্লিজ আপনারা কষ্ট পাবেন না। কিন্তু এর পরের কথাটা কি জানেন, সেটা হলো হাসিনা ভারতের সাথে, আওয়ামী লীগ এবং ভারত মিলে যেটা করেছে, বাংলাদেশকে অঘোষিত ভাবে টুঙ্গিপাড়ার একটা উপনিবেশ বানিয়েছে। ছোট একটা গল্প আমার মনে পড়লো, 3-4 বছর আগে ট্রাফিক সার্জেন্ট একজনে ধরছে, মোটরসাইকেল নাই, মানে ওই হেলমেট নাই, লাইসেন্স নাই। তা আমি পাশে দাঁড়ানো, আমার এই কথাটা আমি যখন ক্লাস নিচ্ছিলাম, আমার বিভিন্ন স্টুডেন্টদের, ওদের সাথেই গল্প করেছি। তো সে সার্জেন্টকে কোনো উত্তর দিচ্ছে না। তো এরকম 2-3 মিনিট বলার পর সে বলতেছে শুধু পিছনে তাকান। তো পিছনে তাকান বললে পর, তো পিছনে তাকাই দেখলাম ওই যে বোর্ড, ওখানে লেখা গোপালগঞ্জ। এরপরে সার্জেন্ট তাকে ছেড়ে দিল। মানে হলো ওই যে আপনার নাম্বার প্লেট, এই নাম্বার প্লেটের গাড়িটা হলো গোপালগঞ্জের, মানে উনি বুঝাতে চাইলেন উনি গোপালগঞ্জের মানুষ, সুতরাং এইটাই হওয়ার কথা ছিল, আর বেশি কিছু করলে হয়তো ওনার চাকরি চলে যাবে। এই যে গোপালগঞ্জ নাম করে পুরো বাংলাদেশকে একটা টুঙ্গিপাড়ার উপনিবেশ বানিয়ে ফেলা। দেখেন বেগম জিয়ার সেই কথাটা আপনার মনে আছে নিশ্চয়ই, যে গোপালগঞ্জের নাম বদলে যাবে, এর মানে কি গোপালগঞ্জের সাথে ওনার ব্যক্তিগত কোনো শত্রুতা আছে? নিশ্চয়ই না। কিন্তু এই বাংলাদেশে যারা ফ্যাসিবাদ কায়েম করেছে, আপনি পুলিশের মধ্যে দেখেন, আমলাদের মধ্যে দেখেন, গোপালগঞ্জ, মানে গোপালগঞ্জকে ধরে 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 তাদেরকে চাকরি দিয়ে, প্রমোশন দিয়ে, সব হত্যাগুলো তাদেরকে দিয়ে করানো হয়েছে, এবং তাদেরকে এম্পাওয়ার করেছে কোন পরিচয়টা, সে গোপালগঞ্জের ছেলে বা গোপালগঞ্জের মেয়ে, রাইট? তো আমাদেরকে যেটা করতে হবে, ওই আইডেন্টিটি পলিটিক্সের বিরুদ্ধে কথা বলতে হবে। আমরা তো এটা বলছি না যে এই গোপালগঞ্জ একদিন আবার বগুড়া হয়ে উঠতে পারে, না, আমরা বগুড়া হতে দিব না গোপালগঞ্জে। এর মানে হলো যে কোনো একক জেলা, একক ব্যক্তির পরিচয় কাউকে মনস্টার হতে দেওয়া যাবে না। সুতরাং হ্যাঁ, আর ওই দিন আমরা খুবই এক্সাইটেড ছিলাম, কারণ হলো হাসনাত ওরা যখন লিটারারি, এটা সত্য যে ওদেরকে ওভাবে পেলে ওদেরকে মেরে ফেলতো, এমনভাবে ওদের সাথে তো বারবার কথা হচ্ছিল। তো আপনি যখন বুঝবেন, দেখেন আমি তো হাসনাতদের পলিটিক্স করি না, কিন্তু হাসনাত, বিএনপি, জামাত, এনসিপি, যারা এই জুলাইয়ের যোদ্ধা, তারা তো সবাই আমার ভাই। ইভেন আওয়ামী লীগের সেই মানুষটা, আমি হাজারবার বলি, যে গণহত্যা করে নাই, গুম করে নাই, খুন করে নাই, হত্যা করে নাই, কিন্তু সে ফিলোসফিক্যালি আওয়ামী লীগ, আমি তো তাকেও বলি যে তার সাথে কোনো অন্যায় করা যাবে না, তার সাথে ইনসাফ করতে হবে। না, আওয়ামী লীগের অনেকে আছে জুলাইয়ের পক্ষে ছিল, হ্যাঁ, একদম স্বীকৃত আওয়ামী লীগ। আমি আপনাকে বলি, আমি যে আমার শেষের 10 দিন তো আমার বাসায় থাকতে পারি নাই, এবং আমার ওয়াইফ তখন বাসায় একা, আমার বাড়ির লোক, আমার শ্বশুর বাড়ির কেউ জানে না যে আমি বাসায় নাই, আমার ওয়াইফ প্রেগনেন্ট। কিন্তু তখন আমি রাতে বাসায় থাকি না, কারণ সারা রাত জেগে জেগে ল্যান্ডফোনে, তখন যখন নেট ব্ল্যাক আউট করা হয়েছিল, আমি যে বাসাটা, যে আপার বাসায় ছিলাম, ওনার ভাইও আওয়ামী লীগের ওয়ার্ডের একজন বড় নেতা, এবং ওই বাসাতে এই জন্য আমি এই আপার বাসায় থাকতে পেরেছিলাম যেন, এবং ওনার ভাই জানতো, কিন্তু ওনাকে বারবার ডেকে বলেছে এটা কিন্তু খুব রিস্কি হচ্ছে, বাট এবং ওই আপা, আমি অনেক টকশোতে বলেছি, উনি রাত 2টায় 3টায় আমার সাথে ব্রাকের সামনে, ইস্ট ওয়েস্টের সামনে, তারপরে আবুল হোটেলের ওখানে বোরকা পরে
ফাইল নিয়ে হসপিটালের আমার সাথে গেছেন, কারণ ঠিক তখন আমার ওখানে যাওয়া দরকার ছিল অবস্থা বোঝার জন্য। আমি একটা লুঙ্গি পরে টি শার্ট পরে তার সাথে গেছি এবং সে হসপিটালের ফাইল নিয়েছে যাতে বুঝতে পারি যে আমাদের ইমার্জেন্সি হসপিটালে যাওয়া প্রয়োজন আমার বোনকে সাথে নিয়ে। তো এটা তো সত্য। তো এই জন্য আমরা চাই যারা আওয়ামী লীগের গণহত্যার সমর্থক না তাদেরকেও আপনি একটা স্পেস দেন, তবে তার আগে কি করতে হবে, এই গণহত্যার বিচারটা করতে হবে। বিচার করে তারপরে তাকে নতুন করে স্পেস দিতে হবে। তো এই ঘৃণা তো আমরা আওয়ামী লীগের মতো ছড়াতে পারি না। ইনকলাব মঞ্চ আসলে কি করতে চায় ভবিষ্যতে? ইনকিলাব মঞ্চ মূলত বাংলাদেশের পক্ষে একটা সাংস্কৃতিক বিপ্লব করতে চাই, এটা খুবই ক্লিয়ার। আমরা বাংলাদেশে মনে করি যে সংস্কৃতি মানে শুধু গান বাজনা নাটক সিনেমা, এটা তো আর না। মানে মানুষের যে মনস্তত্ত্ব, দেখেন এই মনস্তত্ত্বের ফলে 1 বছরের মধ্যেই তারা 3 মাস 4 মাস পরে কেউ কেউ বলতে পারছে যে আগেই ভালো ছিলাম। কিবরিয়া ভাই, এই সরকার বা এটা যেটাই হোক, যেই চালাক, এইটার কোনো তুলনায় কি আপনি গত 16 বছরের সাথে দিতে পারবেন? শুধু একটা হাজার হাজার গুমের সাথে একটা গুম শুধু নিজের পরিবারের সাথে রিলেট করেন, এটা আপনার বাবা, আপনার মা, আপনার ভাই বোন, লাশটা ফিরে নদীতে ভাসিয়ে দিয়েছে। এরপর আপনি 2-3 বছর খুঁজেছেন সব জায়গায়, আপনাকে বলাও হয় না সে মরে গেছে। আপনি কিসের সাথে কি মিলাচ্ছেন? এর মানে আমাদের যে মনস্তত্ত্ব, সেই মনস্তত্ত্ব ভাঙতে হবে। বাংলাদেশে যেটা করা হয়েছে, বাংলাদেশে নাটক সিনেমা গল্প উপন্যাস এসবের মাধ্যমে, যেমন আপনি সরাসরি গণহত্যা করবেন না, কিন্তু আপনি উপন্যাস লিখবেন, আপা তোমার আব্বাকে একটু আব্বা বলে ডাকি, এরকম বলে বলে আপনি বলবেন। আমার অনেক বড় ভাইকে আমি চিনি যারা পিএসসির ভাইবা বোর্ডে BCS এ বঙ্গবন্ধুর নামের আগে, শেখ মুজিবুর রহমান নামের আগে একটা টাইটেল বাদ দিয়েছে হয়তো, এবং তাকে প্রচন্ড অপমান করে বের করে দেওয়া হয়েছে। এবং আপনাকে বলতে হবে, যতবার বলবেন ততবার, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। নবী রাসূলের নামও একবার বললে দুরূদ পড়লে হয়, বারবার বললে দুরূদ না পড়লেও হয়। অথচ এটা এমনই একটা ধর্ম, আওয়ামী লীগ একটা পলিটিক্যাল পার্টি না, এটা একটা কাল্ট, এটা একটা সেমি রিলিজন। প্রমাণ আপনাকে বলি, আজকে আওয়ামী লীগের যে ভাইরা শুনবেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ করি, কিবরিয়া ভাই, আমি গত 1 বছর এই মনস্তত্ত্বটা বোঝার জন্য, আমাদের প্রচুর বন্ধু বান্ধব আছে তো যারা সফট ছাত্রলীগ বা ছাত্রলীগ করতো অথবা আওয়ামী লীগকে ভালোবাসে, এরকম আছে না, যেহেতু এই দেশেই আমরা সব একসাথে থাকি। আমি প্রচন্ডভাবে তাদেরকে বোঝার চেষ্টা করেছি। অনেস্টলি বলি, এখন পর্যন্ত আমি একজন, নট এ সিঙ্গেল ম্যান, আওয়ামী লীগের কর্মী না, সাধারণ সমর্থককে পাই নাই যারা এই জঘন্য গণহত্যার ব্যাপারে ন্যূনতম অনুশোচনা আছে। ভাই দেখেন, মানুষ যে যার পলিটিক্স করে, এরপর ভাই বন্ধুরা বললে বলে না, না এই কেসটা খুব খারাপ হয়েছে, এই কেসটা ঠিক হয় না। ভাই, আমি একজন ন্যূনতম আওয়ামী লীগের সমর্থককে পাই নাই যে মনে